ঘটনাটা মেটিকুলাস ইউনূস সরকারের আমলে একাধিকবার দেখেছি, বারবার দেখেছি। সেই ঘটনা নতুন সরকার বিএনপি সরকারের আমলে প্রথমবারের মতো একই ঘটনা ঘটল। এই ঘটনা সরকারের জন্য চরম আতঙ্কের খবর হতে পারে, বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে এবং সরকারের যে গ্রহণযোগ্যতা সেই গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। যদিও কর্মকাণ্ডটা পুরোটাই ইউনূসীয় যুগে শুরু হয়েছে। সেই যুগের কর্মকাণ্ডে ভুল যেগুলো ছিল সেগুলো সংশোধন করে সামনের পথে যদি এগিয়ে যেতে সরকার না পারে, তাহলে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যে প্রশ্ন উত্থাপন করবে এবং যে বিতর্কের জন্ম দিতে শুরু করবে কিংবা শুরু করেছে, সেগুলো সরকারের জন্য ভয়ানক ক্ষতির কারণ হবে। যেমন আমরা দেখলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া, কর্মকাণ্ড, বিচারের গ্রহণযোগ্যতা এগুলো নিয়ে আবারও হিউম্যান রাইটস ওয়াচ তারা প্রশ্ন তুলল। এই প্রশ্ন তোলা এটা কিন্তু ভয়াবহ আতঙ্কের ব্যাপার, কারণ যে বিচার আপনি করছেন সেই বিচার নিয়ে যদি প্রশ্ন ওঠে, যদি এটা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার ব্যাপার হয়ে যায় কিংবা এটাকে ক্যামেরা ট্রায়াল বলার চেষ্টা করে আন্তর্জাতিক সংস্থাগুলো, তাহলে সেখানে সরকারকেই জবাবদিহি করতে হবে এবং সরকারের গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক পর্যায়ে কমে যাবে। সেরকম ঘটনা আবারও ঘটেছে। কি বলছে হিউম্যান রাইটস ওয়াচ? ইউনূসীয় যুগে একাধিকবার তারা এই প্রসঙ্গে কথা বলেছে, আবারও বিএনপির আমলে কথা বলতে শুরু করলো। তাহলে কি সেখান থেকে কোনো উত্তরণের পথ কিংবা কোনো সংশোধনের পথ আমরা গ্রহণ করতে পারিনি? সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে আবারও প্রশ্ন তুলেছে। এটা সরকারের জন্য ভালো খবর নয়। তারা প্রশ্ন তুলেছে এখানে পুরো প্রক্রিয়া, যে প্রক্রিয়াতে কাজ হচ্ছে সেই প্রক্রিয়া স্বচ্ছ না, আন্তর্জাতিক বিচারের যে মানদণ্ড সেই মানদণ্ডের অনুযায়ী এটা অনেক অনেক নিচে অবস্থান করছে, অর্থাৎ আন্তর্জাতিক মানদণ্ডে এটা যেতে পারেনি। কি বলছে তারা? বাংলা ট্রিবিউনের এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল হিউম্যান রাইটস ওয়াচ। তারা বলছে যে এই মানবাধিকার সংস্থাটি বলছে তদন্ত এবং বিচার প্রক্রিয়ার বিভিন্ন ঘাটতি ন্যায় বিচার ও আইনের শাসনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তদন্ত এবং বিচার প্রক্রিয়ায় নানা রকমের ঘাটতি, তার মানে তদন্তেই অসংলগ্ন ব্যাপার তারা খুঁজে পেয়েছে। বিশেষ করে সাংবাদিকদের জড়ানো ওই 2013 সালের 5 মে শাপলা কাণ্ডে সাংবাদিকদের জড়ানো এই প্রসঙ্গটাকে অনেক সিরিয়াসলি তারা নিয়েছে। কি বলছে তারা? লন্ডন থেকে প্রকাশিত এক বিবৃতিতে তারা বলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে সংগঠিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। তবে তাদের দাবি অনেক বিচার আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যায্য বিচারের শর্ত পূরণ করছে না। অর্থাৎ অনেক কিছুই আন্তর্জাতিক পর্যায়ে মান যেটা সেই মানে যাচ্ছে না, সেখানেই কিন্তু প্রশ্ন এবং বিতর্ক তৈরি হবে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেছেন, বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থার জরুরি সংস্কার প্রয়োজন। নতুন সংস্কারের উচিত দুর্বল তদন্ত ও ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসার সুযোগ না রাখা। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে তারা। প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসা, এটা কিন্তু মহা সর্বনাশ ডেকে আনে। কারণ আজকে আপনি এক পক্ষের উপরে প্রতিহিংসা দেখাবেন, আগামীকালকে সেই পক্ষ ফিরে এসে আপনার উপরে প্রতিহিংসা দেখাবে। এটা কোনোভাবেই গণতন্ত্রের সৌন্দর্য হতে পারে না। ট্রাইব্যুনালে 2024 সালের 2 আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া আন্দোলনে নিরাপত্তা বাহিনীর অভিযানের ঘটনাগুলোর বিচার চলছে। ওই দমনপীড়নে 800 জনের বেশি নিহত এবং হাজারো মানুষ আহত হন। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠিত কথিত বিচার বহির্ভূত হত্যা ও গুমের ঘটনাও ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ বলছে কথিত বিচার বহির্ভূত হত্যা এবং গুমের ঘটনা। তাহলে কি তারা বলতে চাইছে যে আওয়ামী লীগের আমলে এরকম বিচার বহির্ভূত ঘটনা ঘটেনি?
তারা বলছে ট্রাইব্যুনালের 1 ডজনের বেশি মামলা পর্যবেক্ষণ করে তারা বিচার প্রক্রিয়ায় গুরুতর উদ্বেগের বিষয় পেয়েছে। 1 ডজনের বেশি মামলা তারা গবেষণা করেছে। এটা কিন্তু ভয়াবহ তথ্য, কারণ এটা একেবারে গবেষণামূলক প্রতিবেদন তাদের দাবি পর্যাপ্ত সুরক্ষা ছাড়াই আসামিদের আটক এবং তাদের অভিযুক্ত করা হয়েছে এবং কয়েকটি মামলায় অভিন্ন ভাষার সাক্ষ্য ব্যবহার করা হয়েছে, যা সাক্ষ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে বেশ কয়েকটি মামলায় সাক্ষ্য গ্রহণ যেটা করা হয়েছে সেই সাক্ষ্যের ভাষা একই। সুতরাং এটাতে মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে ঘরে বসে থেকে মনের মাধুরী মিশাইয়ে এই সাহিত্য রচনা করা হয়েছে। এটা মূলত মাঠ পর্যায়ের উঠে আসা চিত্র না। সংস্থাটি বলছে গত 27 জুলাই প্রসিকিউশন মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে 41 জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে, অর্থাৎ ওই শাপলাকাণ্ডের কথা যেটা বলছে। অভিযুক্তদের মধ্যে রাজনীতিক, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং 2 জন সাংবাদিক রয়েছেন। তাদের তথ্য অনুযায়ী 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর ট্রাইব্যুনাল 6টি মামলার বিচার শেষ করেছে। এতে মানবতাবিরোধী অপরাধে 62 জন দোষী সাব্যস্ত হয়েছেন। তাদের মধ্যে শেখ হাসিনা সহ 42 জনের বিচার হয়েছে অনুপস্থিতিতে এবং 16 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তারা স্মরণ করিয়ে দিয়েছে 1971 সালের মুক্তিযুদ্ধকালীন অপরাধের বিচার করতে 2010 সালে প্রতিষ্ঠিত এই ট্রাইব্যুনাল অতীতেও রাজনৈতিক পক্ষপাত ও যথাযথ বিচার প্রক্রিয়ার ঘাটতির অভিযোগে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছিল। অর্থাৎ শেখ হাসিনার আমলের যে বিচার প্রক্রিয়া, সেই প্রক্রিয়া নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছিল। বিবৃতিতে বলা হয় 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর আইন সংশোধন করে কিছু অপরাধ আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হলেও বিদ্যমান আইনি কাঠামো এখনও আন্তর্জাতিক ন্যায় বিচার মানদণ্ড পূরণ করতে পারেনি। এটা একটা গুরুতর অভিযোগ। তাদের দাবি স্পষ্ট প্রমাণের মানদণ্ড পূরণ না করেও প্রসিকিউশন গ্রেপ্তার চাইতে পারে। লিখিত কারণ ছাড়াই আটক ব্যক্তিদের মাসের পর মাস হেফাজতে রাখা যায় এবং বিচার শুরুর আগেই অন্য আদালতে আপিলের সুযোগ নেই। এগুলো কোনোভাবেই মানবাধিকারের মধ্যে পড়ে না, এগুলো মানবাধিকার লঙ্ঘন, সেই প্রসঙ্গ তারা বলছে। এছাড়া আত্মপক্ষ সমর্থনের জন্য অল্প সময় দেয়া, অর্থাৎ একজন আসামি যে আত্মপক্ষ সমর্থন করবে তার জন্য সামান্য একটু সময় দেয়া, কখনো কখনো সময় না দেয়া। যেমন হাসানুল হক ইনু অভিযোগ করেছেন যে তিনি লিখিত আত্মপক্ষ সমর্থন দিতে চেয়েছিলেন, কিন্তু আদালত সেটা গ্রহণ করেননি। পর্যাপ্ত সুরক্ষা ছাড়া অনুপস্থিতিতে বিচার অব্যাহত রাখা এবং জেরা চলাকালে আসামি পক্ষের আইনজীবীদের ওপর বিধিনিষেধের সমালোচনাও করেছে সংস্থাটি। অর্থাৎ আসামি পক্ষের যে আইনজীবী তাদের উপরে নানা নিয়ম চাপিয়ে দেওয়া হয়েছে, বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এটা কোনোভাবেই ন্যায় বিচারের মানদণ্ড হতে পারে না। বিবৃতিতে 2013 সালের মে মাসে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশ নিয়ে সংবাদ প্রকাশের ঘটনায় গত 14ই মে সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপার গ্রেপ্তারের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। তাদের দাবি, তাদের আইনজীবীরা অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এবং আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদের বিধান অনুযায়ী গ্রেপ্তারের লিখিত কারণ প্রসিকিউশন দেয়নি। ভয়াবহ ব্যাপার, গ্রেপ্তারের লিখিত কারণই প্রসিকিউশন দেয়নি। এছাড়া 27 জুলাই দাখিল করা অভিযোগপত্রে 2 সাংবাদিকের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ অন্তর্ভুক্ত করার বিষয়েও প্রশ্ন তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ। তাদের মতে আন্তর্জাতিক আইনে গণহত্যার অভিযোগ প্রমাণের জন্য কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার উদ্দেশ্যের প্রমাণ থাকতে হয়। এক্ষেত্রে সেটা কই? চট্টগ্রামে আওয়ামী লীগের 22 নেতাকর্মীকে জড়িয়ে করা একটি মামলারও উল্লেখ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির দাবি, কয়েকটি সাক্ষ্য বিবরণীতে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপরে হামলার পরিকল্পনা, অর্থায়ন এবং নির্দেশনার অভিযোগ অভিন্ন ভাষা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ অনেকগুলো মামলায় একই ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে সাক্ষ্য গ্রহণকালে। অর্থাৎ যারা ভুক্তভোগী তারা যে সাক্ষ্য দিয়েছেন সেই সাক্ষ্য একই, সব মামলায় একই সাক্ষ্য। এটাই প্রমাণ করে যে সেগুলো রিয়েল সাক্ষ্য না, সেগুলো সব বানানো চিত্রনাট্য। তারা বলছে যা প্রমাণের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করে। একই সঙ্গে ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের 1 কোটি টাকার বিনিময়ে আসামিকে জামিনের প্রস্তাব, সেই অভিযোগটাও তারা উত্থাপন করেছে। অডিও রেকর্ড প্রকাশের পর ওই প্রসিকিউটর পদত্যাগ করলেও প্রধান প্রসিকিউটরের দপ্তর এখনও তদন্ত শেষ করেনি। এদিকে মামলার বিচার আগামী 6 আগস্ট শুরু হওয়ার কথা রয়েছে। গুরুতর অপরাধের বিচার যেন আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে ন্যায্য, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় তা নিশ্চিত করতে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।
এই আহ্বান যখন তারা জানাচ্ছেন এবং এই বিচার প্রক্রিয়া নিয়ে তারা যখন প্রশ্ন তুলছেন, তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান চিফ প্রসিকিউটর তিনি এই অভিযোগ অস্বীকার করছেন। সমকালের এই শিরোনামটা দেখে নিন। তিনি বলছেন, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন নিরপেক্ষ নয়। চিফ প্রসিকিউটর অর্থাৎ হিউম্যান রাইটস ওয়াচ বায়াসড। তারা কাদের কাছে বিক্রি হলো? আওয়ামী লীগের কি অনেক টাকা? হ্যাঁ, আওয়ামী লীগের তো 15.5 বছরে তারা অনেক টাকা ইনকাম করেছে, সুতরাং আওয়ামী লীগের তো অনেক টাকা থাকতেই পারে। হিউম্যান রাইটস ওয়াচকে টাকা দিয়ে কেনা যায়? যদি হিউম্যান রাইটস ওয়াচকে টাকা দিয়ে কেনা যেত, তাহলে বিএনপির কি অনেক কম টাকা ছিল, কিংবা জামাতের কি অনেক কম টাকা? তারা কেন আওয়ামী লীগের সময় হিউম্যান রাইটস ওয়াচকে কিনতে পারেননি? হিউম্যান রাইটস ওয়াচ আওয়ামী লীগের বিভিন্ন বিষয়েও কিন্তু তাদের মতামত ব্যক্ত করেছে এবং সরকারের বিরুদ্ধে তাদের মতামত গিয়েছে, এখনও করছে, ইউনূসের যুগেও করেছে। তার মানে তারা সব সময়ই তাদের মানদণ্ড বজায় রাখার চেষ্টা করেছে। কিন্তু চিফ প্রসিকিউটর বলছেন যে এটা নিরপেক্ষ নয়। তাহলে চিফ প্রসিকিউটরেরই আমার মনে হয় যে প্রমাণ করার দায় চলে আসে যে এটা কিভাবে নিরপেক্ষ নয়, হিউম্যান রাইটস ওয়াচ কার কাছে বিক্রি হয়েছে সেই তথ্য প্রমাণগুলো উপস্থাপন করা। এই কথা না বলে বরং আমার মনে হয় যে অনেক বেশি মনোযোগী হওয়া উচিত যে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যেন আমাদের বিচার প্রক্রিয়া নিয়ে বিন্দুমাত্র প্রশ্ন তৈরি করতে না পারে সেই ব্যবস্থা করা। এখন আপনি সাক্ষ্য, অনেক মামলায় সাক্ষ্য দেখাবেন, সাক্ষ্য দেখানোর ভাষা একই, সেটা গবেষণা করে হিউম্যান রাইটস ওয়াচ যদি দেখে যে ব্যাপারটা বিশ্বাসযোগ্য না, তারা যদি বলে সেটাকে আপনি নিরপেক্ষ না বললে আমার মনে হয় যে এটা খুব একটা গ্রহণযোগ্য হয় না। দর্শক, আপনার কি মনে হয়? সব মিলিয়ে ইউনূসীয় যুগে যে কর্মকাণ্ডগুলো শুরু হয়েছে, এবং মানে সব থেকে হাস্যকর ব্যাপার তো তখনই শুরু হয়েছে যখন শেখ হাসিনার পক্ষে নিয়োজিত আইনজীবী তিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পরে তার 64 পাটি দাঁত বের করে হাসতে হাসতে বলেছিলেন এই ঘটনায় তিনি প্রচণ্ড কষ্ট পেয়েছেন। সেই বিতর্ক থামাতে হবে কিন্তু প্রসিকিউশনকেই, এবং সরকারকেই এই বিতর্কগুলো থামাতে হবে যেন কোনো প্রশ্ন না ওঠে। কারণ একজন আইনজীবী তার পক্ষের আসামির সর্বোচ্চ দণ্ড হলো, আর তিনি হাসতে হাসতে বলছেন তিনি প্রচণ্ড কষ্ট পেয়েছেন, এতেই প্রমাণ হয় যে মানে এগুলো খুব একটা বিতর্ক মুক্ত নয়। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।